আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার আমি রসায়ন নিয়ে উপস্থিত হলাম। তো বন্ধুরা, আজকে আমরা রসায়নের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি আমাদের রসায়নের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। অর্থাৎ একটি মৌল আরেকটি মৌলের সাথে কিভাবে যুক্ত হয়ে আছে এই সম্পর্কে আমরা আজকে জানব। আশা করি আমার সাথে যদি তোমরা থাকো তাহলে এই অধ্যায়ের সমস্যা থাকবে না। তারপরেও যদি সমস্যা তোমাদের থেকে থাকে তো আমাকে ফোন করে তোমরা খুব সহজে উত্তরগুলো নিতে পারবে। আমাদের এই পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন বিষয়ক অধ্যায়টি আজকে প্রথম ক্লাস। তাই আমি আশা করি তোমাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাসে উপস্থিত পাবো এবং আমার সাথে সক্রিয় অংশগ্রহণ তোমরা নিশ্চিত করবে। বন্ধুরা, আমার পরিচয় দিয়ে নেই। অনেকেই হয়তো আমার পরিচয় জেনে গেছো, যারা ইতিপূর্বে আমার সাথে ক্লাসগুলো করেছো। তো যারা নতুন আমার সাথে যোগ দিয়েছো তাদের জন্য আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। তো বন্ধুরা, তোমরা সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছো, আশা করি গিয়েছো। তুমি তোমার বইয়ের 82 নম্বর পৃষ্ঠা বা 83 নম্বর পৃষ্ঠা তুমি খুলে ফেলো। তুমি আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আমি একবারে একটু তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি। আমাদের শিক্ষার 1 যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমরা আলোচনা করব। আমরা যোজ্যতা ইলেকট্রন নিয়ে আলোচনা করব, যোজনী বা যোজ্যতা নিয়ে আলোচনা করব, আর যৌগমূলক তাদের যোজনী নিয়ে আলোচনা করব। আমরা 3টি শিক্ষণফল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো 5.1, 5.2 এবং 5.3। তো বন্ধুরা, আমরা কিছু সাধারণ উদাহরণের কথা চিন্তা করি। আমরা এই রকমের দেখেছি পানির সংকেত আমরা এইভাবে লিখি। তোমরা কি কখনো চিন্তা করছো এখানে কেন 2 এসেছে? কেন 2? কেন পানির সংকেতটা এরকমের হবে না? কিংবা কেন পানির সংকেত এই রকমের হবে না? অথবা ধরো কেন পানির সংকেত এই রকমের হবে না? নানান ভাবেই তো হতে পারে। কেন হবে পানির সংকেতটা H2O? কিংবা কেন খাবার লবণের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl? কেন হলো? এখানে কেন একাধিক সংখ্যা ব্যবহার করা হলো না? আবার তুমি দেখবে অন্য একটি যৌগের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসাবে নেই, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা লিখলাম AlCl3। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম ফসফেট লিখলাম আমরা অ্যালুমিনিয়াম ফসফেট AlPO4। কেন PO4? PO4টা কি? এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যোজ্যতা ইলেকট্রন। আমাদের 1 নম্বর শিক্ষণফল যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমরা আলোচনা করব। যোজ্যতা ইলেকট্রনের আগে তোমার কাছে আমাদের একটা প্রশ্ন। তোমরা 3য় অধ্যায় আমার সাথে ক্লাসটা করেছো। সেইখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন মৌলের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকে। তো চলো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আঁকি বা কক্ষপথ দিয়ে দেখি। ধরো কার্বন, এই কার্বনের এটা হলো সেন্টার, এইটা 6টা প্রোটন আছে। আমরা জানি কার্বনের প্রোটন 6টা। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, কোনো মৌলের যতটা প্রোটন আছে ততটাই ইলেকট্রন থাকে সে আধান নিরপেক্ষ অবস্থায়। আধানযুক্ত অবস্থায় ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়, কিন্তু কখনোই মৌলের প্রোটন সংখ্যার পরিবর্তন হবে না। অর্থাৎ প্রোটন যদি 6টা থাকে 6টাই থাকবে, 7টা যদি নাইট্রোজেনে থাকে 7টাই থাকবে। নাইট্রোজেনে যদি 7টা প্রোটন থেকে কোনো ক্রমে যদি তুমি একটি প্রোটন বের করে নিয়ে যাও তাহলে সেই মৌলটা নাইট্রোজেন থাকবে না, সেটা হয়তো কার্বন হয়ে যাবে। কিংবা একটি প্রোটন যদি ঢুকিয়ে দিতে পারো তাহলে সেটা হয়ে যাবে অক্সিজেন। হ্যাঁ, এই ধরনের বিক্রিয়া আছে, এটা আমাদের আলোচনার বিষয় না। এই ধরনের বিক্রিয়া হলো নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা যখন মৌলের বহিস্থ স্তর থেকে শুধু ইলেকট্রনগুলো আনবো এবং বের করে দেব, এই বিক্রিয়াগুলোকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। ইলেকট্রনের আদান প্রদান, গ্রহণ বর্জন বলতে পারি, শেয়ারিং বলতে পারি, শেয়ার করা, এই ঘটনাগুলো যখন হয় তখন সেটা রাসায়নিক বন্ধন। অর্থাৎ তার ইলেকট্রনের সাথে সম্পর্ক, একটি মৌলের ইলেকট্রনের সাথে আরেকটি মৌলের ইলেকট্রনের যে সম্পর্ক সেটাই হলো রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া। আর যখন কোনো মৌলের নিউক্লিয়াস থেকে 1 বা একাধিক নিউট্রন বেরিয়ে যাবে, 1 বা একাধিক প্রোটন ঢুকবে, 1 বা একাধিক প্রোটন বেরিয়ে যাবে, প্রোটন সংখ্যা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, মানে অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিয়াসের যদি ভাঙন হয় তাকে আমরা বলবো নিউক্লিয়ার বিক্রিয়া। তা আমাদের আজকে আলোচনা হলো রাসায়নিক বিক্রিয়া নিয়ে, সুতরাং আমরা বহিস্থ স্তরে ইলেকট্রন নিয়ে চিন্তা করব। তো বন্ধুরা, এটা প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলবা তুমি? হ্যাঁ, 2টো ইলেকট্রন আছে। দ্বিতীয় শক্তি স্তর যদি দেখাও তুমি কয়টা ইলেকট্রন বলবা?
চারটা ইলেকট্রন আছে বলো, চারটি ইলেকট্রন আছে। তাহলে বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? চারটি। এইভাবে যদি আমি নাইট্রোজেনকে আমরা আঁকি, হ্যাঁ বলো, নাইট্রোজেন 7, এই 7, তার প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। আমরা 5টাকে দূরে দূরেও দিতে পারি, আবার এইভাবেও দিতে পারি। এই তাহলে মোট কয়টা হলো? 7টা। এই বহিস্থ স্তরে এইটার ইলেকট্রন আছে 4টা, এইটার ইলেকট্রন আছে 5টা, এইভাবে অক্সিজেনের ইলেকট্রন আছে 6টা। এই বহিস্থ স্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে, এই ইলেকট্রন সংখ্যাটা কি বলে? যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? অর্থাৎ কোনো মৌলকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে সাজাবো, অর্থাৎ শক্তি স্তর ইলেকট্রন দেব 1s 2s 2p 2p, এই মানে কি বলে 2p, এগুলো না, এইভাবে দিয়েও তুমি হিসাব করতে পারবে, কোনো সমস্যা নেই। বহিস্থ স্তরে ইলেকট্রন হিসাব করবে। আচ্ছা ঠিক আছে, এইটা যদি লিখি আমরা 1s2 2s2 2p কত? 2। তাহলে বহিস্থ স্তরে হলো 2। এই বহিস্থ স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 আর 2 4। এটা হলো যোজ্যতা ইলেকট্রন। এইটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, তো বহিস্থ স্তর 2, সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা হলো বহিস্থ স্তর। তাহলে বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা বন্ধুরা? 5টি। এইটা হলো 4টি, অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন 4 আর নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। ক্লিয়ার? এভাবে আমরা যে কোনো মৌল করতে পারবো। হ্যাঁ, অ্যালুমিনিয়াম করো 2, প্রথম শক্তি স্তরে 2টো, দ্বিতীয় শক্তি স্তরে হ্যাঁ 10টি, 8টি, 10টি তো থাকে না, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তো মোট হলো 10টি। তাহলে তৃতীয় শক্তি স্তরে হবে 3টি, তাহলে যোজ্যতা ইলেকট্রন 3টি। আচ্ছা দেখি আমরা, তাহলে বন্ধুরা বলেছে, আরেকজনে বলেছো ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করেছো, তাহলে আমরা ম্যাগনেসিয়ামকে এইটা করলাম কত? 12। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে, তাহলে যোজ্যতা ইলেকট্রন হলো কয়টি? যোজ্যতা ইলেকট্রন হলো 2টি। এই 2টি, এই ভিতরের গুলো ইলেকট্রন বিন্যাস না। এইটাকে যদি তুমি এইভাবে লিখতে পারো 3s2, তোমার সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন আছে 2টি। তো যোজ্যতা ইলেকট্রন চিনা গেল বন্ধুরা? পারবে এখন যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন হিসাব করতে? তো বাসায় কিছু যোজ্যতা ইলেকট্রনের কাজ করো তোমরা, বাসায় কিছু মৌলের যোজ্যতা ইলেকট্রন আমাকে বের করে দেবে। কি কি হোমওয়ার্ক না, আমরা কয়েকটা মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করব। যেমন ধরো ফসফরাস, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, ব্রোমিন, এই 4টা মৌলের আমরা যোজ্যতা ইলেকট্রন বের করব। কি বের করব? যোজ্যতা ইলেকট্রন। এইবার আমরা বলবো যোজনী বা যোজ্যতা কি। যোজনী বা যোজ্যতা কি আমরা আগেই পেয়েছি, আমরা ইতিপূর্বেই জেনেছি যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে, বিভিন্ন মৌল একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে বা ভাগাভাগের মাধ্যমে অনুগঠন করে। এই অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী। আমরা জেনেছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অপর মৌলের সর্বশেষ শক্তি স্তরের সাথে ইলেকট্রন আদান প্রদান করে। একজন ইলেকট্রন দিয়ে দেয়, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। কেন দিয়ে দেয়, কেন গ্রহণ করে, এটা আমরা একটু পরে জানতে পারবো, আমাদের আলোচনার সামনের দিকে আছে। কেন তারা ইলেকট্রন ছেড়ে দেবে, কয়টা ছাড়বে, কোনো নিয়ম আছে কিনা? অবশ্যই নিয়ম আছে, ইলেকট্রন ছাড়া নিয়ম আছে। ইচ্ছা মতো ইলেকট্রন ছাড়বেও না, আর ইচ্ছা মতো ইলেকট্রন গ্রহণও করবে না। তো আমরা এটা জানবো যে কোনো মৌল সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। একটা কথা মনে রাখবি, সর্বশেষ শক্তি স্তর 4, 3 নম্বর শক্তি স্তর হয়তো ডি অরবিটাল পূর্ণ হয়নি, আমার মাথা ব্যথা নেই, আমরা 4 নম্বর শক্তি স্তর নিয়ে চিন্তা করবো। এইভাবে আবার ডি অরবিটাল যখন পূর্ণ হওয়ার ব্যাপারে শেয়ার করবে, তখন আবার আলাদা কথা আসবে। তো চলো বন্ধুরা, অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে ক্ষমতা দিয়ে যুক্ত হয় সেটাই হলো যোজনী। আমরা দেখেছি, আমরা এই রকমের দেখেছি, একটি হাইড্রোজেন একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, মনে পড়ে HCl, মানে আমরা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখেছিলাম, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি হাইড্রোজেন কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখেছি দুটো হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখেছি তিনটি হাইড্রোজেন একটি নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখেছি
4টি হাইড্রোজেন একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। দেখছো বিভিন্ন মৌলের, অর্থাৎ আমরা আবার খেয়াল করো, একটি হাইড্রোজেন একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখেছি দুটো হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। যদি এটা আমরা সঠিক আকৃতি লিখি তাহলে এই মৌলটা হলো কৌণিক আকৃতি, 104 ডিগ্রি কৌণিক কোণ, তাই না? তো দেখা যাচ্ছে যে আমরা যদি সঠিকভাবে লিখে যাই, এই ফোঁটাগুলো আপাতত বিবেচনা করবো, এটা আমরা পরে বলবো যে কেন 4টা রইলো, কেন 2টা রইলো। এগুলো নিয়ে আমরা তোমাকে কৌতূহল সৃষ্টি করার জন্য আমি তোমাকে বলেছি, আমরা এগুলোকে নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। তো যাই হোক, তাহলে একটি অক্সিজেন লাগে কয়টি হাইড্রোজেন আছে বন্ধুরা? 2টো হাইড্রোজেন আছে। একটি ক্লোরিন লাগে কয়টি হাইড্রোজেন আছে? 1টি হাইড্রোজেন আছে। একটি নাইট্রোজেনের সাথে কয়টি হাইড্রোজেন আছে? 3টি হাইড্রোজেন আছে। একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন বিভিন্ন মৌলের মধ্যে হাইড্রোজেন সংখ্যা বিভিন্ন। এজন্য প্রথম দিকে আমরা যখন চিন্তা করছি তখন চিন্তা করছি কোন মৌলের সাথে কতটি হাইড্রোজেন যুক্ত হতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। কোন একটা মৌল যদি 4টা হাইড্রোজেন ধরতে পারে তার যোজনী 4। কোন একটা মৌল যদি 3টা হাইড্রোজেন ধরতে পারে ওই মৌলের যোজনী হবে 3। কোন মৌল যদি 2টা হাইড্রোজেন ধরতে পারে তাহলে ওই মৌলের যোজনী হবে 2। এবং কোন মৌল যদি 1টি হাইড্রোজেন ধরতে পারে তাহলে তার যোজনী হবে 1। সেই হিসাবে এই ক্লোরিনের যোজনী হলো 1, অক্সিজেনের যোজনী হলো 2, নাইট্রোজেনের যোজনী হলো 3 এবং কার্বনের যোজনী হলো 4। আমরা পেয়ে গেলাম। সেই হিসাবে ক্লোরিনের যোজনী কত পেলাম? ক্লোরিনের যোজনী পেলাম 1, অক্সিজেনের যোজনী পেলাম 2, নাইট্রোজেনের যোজনী পেলাম 3 এবং কার্বনের যোজনী পেলাম কত? 4। এইভাবে প্রথম দিকে রসায়নের গবেষণা করা হয়েছে কয়টি হাইড্রোজেন যুক্ত হতে পারে। তো বন্ধুরা, বিজ্ঞানের স্বাভাবিক বিতর্কের খাতিরে কিছুদিনের মধ্যেই কথা বেরিয়ে গেল, তাহলে হাইড্রোজেনের তো সব মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত হয় না, সেই ক্ষেত্রে যোজনী আমরা কিভাবে হিসাব করব, প্রশ্ন এসে যায়। তখন তারা বললো যে একটি ক্লোরিনের সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত হয়েছে? 1টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, সুতরাং ক্লোরিনের যোজনী 1। তো ক্লোরিনের যোজনী 1 হয়, তাহলে কোন মৌলের সাথে কয়টা ক্লোরিন যুক্ত হলো ওইটা ওই মৌলের যোজনী। ধরো একটা আমরা ম্যাগনেসিয়াম নিলাম, তাইলে এবার একটা ম্যাগনেসিয়াম নিলাম, এই যে দেখা গেল এই ম্যাগনেসিয়ামের সাথে কয়টা? 2টা ক্লোরিন যুক্ত হলো, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী 2 হয়ে গেল। প্রথম আমরা কম্পেয়ার করলাম কি দ্বারা? হাইড্রোজেন দ্বারা। হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারে ক্লোরিনের সাথে? 1টা হাইড্রোজেন যুক্ত হতে পারে, সুতরাং হাইড্রোজেনের যোজনী 1 হলে ক্লোরিনের যোজনী 1। এইবার আমরা দেখলাম একটি ম্যাগনেসিয়ামের সাথে 2টো ক্লোরিন যুক্ত হতে পারে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী 2। এরপর আসছে আচ্ছা হাইড্রোজেন ক্লোরিন দুটার একটাও যুক্ত হয়নি, তাইলে যোজনী আমরা কিভাবে কম্পেয়ার করব? তো ওই আবার অন্য মৌল, যেমন অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 2টো, অতএব অক্সিজেনের যোজনী 2। সুতরাং একটা ম্যাগনেসিয়ামের সাথে 1টা অক্সিজেন যুক্ত হয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী 2 হলে অক্সিজেনের যোজনী 2 হলে ম্যাগনেসিয়ামের যোজনীও 2। চিন্তা করছো কোথায়? কি বললাম আমি? বললাম যে একটা অক্সিজেনের যোজনী 2, তাহলে একটা ম্যাগনেসিয়াম 1টা অক্সিজেন যুক্ত করেছে, সুতরাং অক্সিজেনের যোজনীয় ম্যাগনেসিয়ামের যোজনীয় 2। এইভাবে আমাদের যোজ্যতা তৈরি হয়েছে। কোন মৌল, তারপর সংজ্ঞা আসছে এরকমের, কোন মৌল যতটি হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ও ক্লোরিনকে বর্জন করে অথবা হাইড্রোজেন অক্সিজেনের সমতুল্য কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। চলো এইবার আমরা দেখবো যোজনীর শ্রেণীবিন্যাস আছে কিনা। হ্যাঁ, যোজনী আবার 3 প্রকার: সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী। যোজনী কয় প্রকার? যোজনী হলো 3 প্রকার: সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং সর্বোচ্চ যোজনী। বিষয়টা কেমন হয়ে গেল? যোজনী আবার প্রকারভেদ হয় কেন? হ্যাঁ, সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হলে কোনো মৌল কোনো আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার সময় কত যোজনী প্রদর্শন করছে। কথার কথা ধরো, এই যে এইখানে সালফার কয়টা হাইড্রোজেনকে ধরেছি? 2টো হাইড্রোজেনকে ধরেছি, সুতরাং এখানে সালফারের যোজনী কত? 2। এইবার ধরো কয়টা অক্সিজেনকে ধরেছি? সালফার ডাইঅক্সাইডে কয়টা অক্সিজেনকে ধরেছি? 2টো অক্সিজেনকে ধরেছি, একটা অক্সিজেনের যোজনী 2, তাহলে 2টা অক্সিজেনের যোজনী মোট কত? 4। তাহলে এইখানে সালফারের যোজনী 4। এইবার ধরো তুমি এই সালফারই সালফেট তৈরি করো, তাহলে এখানে সালফারের যোজনী হলো 2, এইখানে সালফারের যোজনী হলো 3
এইখানে সালফারের যোজনী হলো 6 না, এইখানে আমরা যদি একটু এইখানে সালফারের যোজনী 2, সালফারের যোজনী দুঃখিত এইখানে সালফারের যোজনী 4, এখানে সালফারের যোজনী 6। আমি ভুল লিখেছিলাম, এইখানে সালফারের যোজনী 2, এইখানে সালফারের যোজনী 4, এখানে সালফারের যোজনী 6। তাহলে কয়টা যোজনী হলো? 3টা। এইটার মধ্যে সালফার কত যোজনী প্রয়োগ করলো বলো? এইটার মধ্যে সালফার কত যোজনী প্রয়োগ করলো? 2। সুতরাং সক্রিয় যোজনী 2। এই যৌগের মধ্যে সালফারের সক্রিয় যোজনী 2। এইখানে সালফারের যোজনী কত? 4, 4। এইখানে সালফারের সক্রিয় যোজনী হবে 4, এইখানে সালফারের সক্রিয় যোজনী হবে 6। সালফারের কয়টা যোজনী পেলে? কয়টা? 3টা যোজনী তোমরা পেলে। প্রথমে পেলে কি? 2, 2, 4, 6। এই যে সবচেয়ে বড় যে যোজনীটা, এটাকে বলা হয় সর্বোচ্চ যোজনী। এই যোজনীটাকে বলা হবে কি? 4 নয়, কিন্তু সালফারের 3টা যোজনী, 2, 4, 6, 6 কে বলা হবে সর্বোচ্চ যোজনী। আর এই যৌগের ভিতরে প্রয়োগ করছে 2, এটা হলো সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী 4, সক্রিয় যোজনী 6। এইবার 6 থেকে এই যৌগের ভিতরে যোজনী কত? এইটার ভিতরে 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করে থাকে কত? 4। এই 4 হলো এই যৌগের ভিতরে সালফারের সুপ্ত যোজনী, এই 4 সুপ্ত যোজনী। তাহলে এইটার ভিতরে সুপ্ত যোজনী কত? হ্যাঁ, 6 বিয়োগ 4 ইকুয়াল টু সুপ্ত যোজনী 2। এটার মধ্যে সুপ্ত যোজনী কত? 6 বিয়োগ 6 ইকুয়াল টু 0। তাহলে সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী চিনা গেল। তাহলে আমরা সংজ্ঞায়িত করি, কোন যৌগের মধ্যে কোন মৌল যে যোজনী প্রদর্শন করে সেই যোজনীকে তার সক্রিয় যোজনী বলে। কোন যৌগের তৈরি করার ক্ষেত্রে কোন মৌল তার একাধিক যোজনীর মধ্যে যে যোজনীটি প্রয়োগ করে সেটা হলো তার, সেই যোজনীকে বলা হয় সক্রিয় যোজনী। আর সর্বোচ্চ যোজনী থেকে কোন মৌলের একাধিক যোজনী থাকলে সবচেয়ে বড় যে যোজনী, সেই যোজনীকে বলা হয় তার সর্বোচ্চ যোজনী। সর্বাধিক যে যোজনী প্রদর্শন করে সেই যোজনীকে বলা হয় তার সর্বোচ্চ যোজনী। আর সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে বা অন্তর্ফলকে বলা হয় সুপ্ত যোজনী। তো বন্ধুরা, এইভাবে আমাদের কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী আছে। তোমার বইতে লেখা আছে, 86 পৃষ্ঠায় লেখা আছে একাধিক যৌগ লেখা আছে। দেখো, তুমি দেখতে পাবা বিশেষ করে আয়রনের যোজনী আছে 2, 3, কপারের যোজনী আছে 1, 2। তারপর আমি লিখে দিই, কয়টা লিখে দেই, তোমরা নিয়ে যাও, লিখে নিয়ে যাও। তোমাদের পরবর্তীতে বইতে না পেলেও তোমাদের আলোচনা করতে সুবিধা হবে। ধরো কার্বনের যোজনী আছে কয়টা? 2 এবং 4 যোজনী। তারপর নাইট্রোজেনের যোজনী আছে কত? 3, 5। নাইট্রোজেন এবং ফসফরাস দুইটা 3 এবং 5। আয়রনের যোজনী আছে 2, 3। প্লাম্বাবের যোজনী আছে 2, 4। এইভাবে কপারের যোজনী আছে 1, 2। সালফারের যোজনী আছে কত কত? 2, 4, 6। আমাদের এই মৌলগুলোর মধ্যেই মোটামুটি কাজ হয়ে যায়। এই মৌলগুলোকে যদি আমরা জানি তাহলে আমাদের পরিবর্তনশীল যোজনী বের করতে পারবো, বা পরিবর্তনশীল যোজনী থেকে সক্রিয় যোজনী ও সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনীর হিসাব খুব সহজেই আমরা করতে পারবো। এই দেখো, কার্বন মনো অক্সাইড, এখানে কার্বনের যোজনী 2, আর কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বনের যোজনী 4। এইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইড, এইখানে ফসফরাসের যোজনী 3। এই ফসফরাস পেন্টাক্লোরাইড, এইখানে ফসফরাসের যোজনী 5। এইভাবে আমরা যোজনীর হিসাব করব। তাহলে আমরা দ্বিতীয় লেভেল অতিক্রম করলাম বন্ধুরা। আমরা প্রথম করেছিলাম যোজ্যতা ইলেকট্রন কি, আমরা জেনে গেছি। আমাদের দ্বিতীয় শিক্ষণফল ছিল যোজনী বা যোজ্যতা, আমরা পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমি দেখো, তোমার বইতে অনেকগুলো মৌলের প্রতীক এবং যোজনী লেখা আছে এবং যৌগের সংকেত লেখার নিয়ম লেখা আছে। আমরা পরবর্তী ক্লাসে যৌগের সংকেত লেখার নিয়মটা বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব যৌগমূলক এবং তাদের যোজনী। যৌগমূলক কি? আমাদের রসায়নে কিন্তু যৌগমূলক একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। শুধু জায়গা দখলই হয় না, অনেক বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করছে। আসলে যৌগমূলক আমরা জানি, আমরা যখন অষ্টম শ্রেণীতে রসায়ন শিখেছি, বিজ্ঞান শিখেছি, বা আমরা রসায়নে যতটুকু জানি, আমরা জানি অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি বন্ধুরা, মনে আছে কথাটা? কি বললাম? অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো পরমাণু তো মৌলিক পদার্থের পরমাণু হয়,
কিন্তু কখনো কখনো দেখি আমরা একটা জোট রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করি। যেমন দেখবে এই যে দেখো সোডিয়াম যোগ সালফিউরিক অ্যাসিড, তুমি লেখলা করলা কি সোডিয়াম সালফেট যোগ হাইড্রোজেন। এরকম করে এই সালফেট এই জায়গায় হাইড্রোজেনের সাথে একটা জোট ছিল, আবার যখন চলে গেছে সোডিয়ামের সাথে জোটবদ্ধ ভাবে চলে গেছে, তাই নয় কি? অর্থাৎ হাইড্রোজেনের সাথে যখন ছিল সেও সালফেট ছিল, আবার ওই পাশে চলে গেছে। মনে করো অ্যালুমিনিয়ামের সাথে তুমি ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে চাচ্ছ, তাহলে একলা কি অ্যালুমিনিয়াম ফসফেট যোগ হাইড্রোজেন। এই দেখো ফসফেট হাইড্রোজেনের সাথেও ছিল, আবার অ্যালুমিনিয়ামের সাথে ছিল। এগুলোকে বলা হয় যৌগমূলক। আমাদের বইতে, তোমাদের বইতে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা যৌগমূলক দেওয়া আছে। এই 11টা কত পৃষ্ঠায়? 87 পৃষ্ঠায় 11টা যৌগমূলক দেওয়া আছে। তো চলো যৌগমূলকের সংজ্ঞাটা আমরা দিই। যখন একাধিক বলে কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়, ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণু নিয়ে অংশগ্রহণ করে, তাকে যৌগমূলক বলে। সহজ ভাষায়, একদম সহজ কথা, একাধিক মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে একটি গুচ্ছ তৈরি করে এবং ওই গুচ্ছটি একটি মাত্র পরমাণু নিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে যৌগমূলক বলে। সংজ্ঞাটা কি দাঁড়ালো? একাধিক মৌলের, একটা মৌলের না, একাধিক মৌল। যেমন হাইড্রোজেন অক্সিজেন মিলে হাইড্রোক্সিল মূলক, কার্বন অক্সিজেন মিলে কার্বনেট মূলক, সালফার অক্সিজেন মিলে সালফেট মূলক, নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রেট মূলক, হ্যাঁ, নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলিয়ে অ্যামোনিয়াম মূলক। অ্যামোনিয়াম মূলকের মধ্যে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা। ফসফোনিয়াম মূলকের মধ্যে নাইট্রোজেন ফসফরাস আছে একটা, হাইড্রোজেন আছে 4টা। এরকম একাধিক মৌলের একাধিক পরমাণু একত্রিত হয় একটি আয়ন তৈরি করে, একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং সেই পরমাণু গুচ্ছ একটিমাত্র আয়নের, একটিমাত্র মৌলের আয়নে আচরণ করে রাসায়নিক বিক্রিয়ায়, তাকে বলা হয়, হ্যাঁ, তাকেই বলা হবে আমাদের যৌগমূলক। আমাদের রাসায়নিক যৌগমূলক অসংখ্য যৌগমূলক আছে। তোমাদের অসংখ্য যৌগমূলক মুখস্থ করার আবশ্যকতা নাই, তোমাদের টেনশন করার কারণ নেই যে স্যার এতগুলো যৌগমূলক কিভাবে মুখস্থ করবো। আমাদের হয়তো 11-12টা যৌগমূলক আছে, আমরা মুখস্থ রাখবো। যৌগমূলকের আধান 2 ধরনের, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। মনে রাখবে আধান প্লাস মাইনাস হয়, কিন্তু যোজনী প্লাস মাইনাস হয় না। অর্থাৎ প্লাস 1 আধানকে আমরা বলবো, প্লাস 1 আধানকে মানে ধনাত্মক আধানকেও আমরা বলবো যোজনী 1, মাইনাস 1 আধানকেও বলবো যোজনী 1। বাট একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান। আমাদের বইতে 2টা ধনাত্মক আধান আছে, 2 আম, ফসফোনিয়াম আর অ্যামোনিয়াম। ফসফোনিয়াম আর অ্যামোনিয়াম, এই 2টা ধনাত্মক আধান আছে, আর বাকিগুলো সব ঋণাত্মক আধান। যেমন কি কি আছে তোমরা জানো, কার্বনেট যোজনী 2। তারপর তুমি দেখবে এই যে কার্বনেটকে যদি আমরা লিখি, দেখো এই যেমন কার্বনেট মূলক, এই যে কার্বনেট মূলক হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এই একটা যৌগমূলক। এটা সোডিয়ামের সাথে থাকতে পারে এইভাবে যোজনী, দেখো যোজনী উল্লেখ করে 2 যোজনী। এটা থাকতে পারে ক্যালসিয়ামের সাথে, উভয়ের যোজনী 2, এর জন্য উল্লেখ হয় নাই। এই যে কার্বনেটের যোজনী কেন 2 হলো, এইটা একটু আমি এখন ব্যাখ্যা করব। সালফেটের যোজনী কেন 2 হলো, নাইট্রেট মূলকের যোজনী কেন 1 হলো, এইটুকু ব্যাখ্যা করে আমি আজকের ক্লাস শেষ করব। দেখো কার্বনের যোজনী হলো 4, এই একটা অক্সিজেন দ্বিযোজনীটা যুক্ত হয়েছে, আর বাকি হলো কার্বনের যোজনী ডানা কয়টা? 2টো। কার্বনের যোজনী 4, এই 2 যোজনী একটা অক্সিজেন যুক্ত হয়েছে, বাকি ডানা হলো কয়টা? 2টো। এইখানে একটি অক্সিজেন যুক্ত হলো, এইখানে একটি অক্সিজেন যুক্ত হলো, এই একটা অক্সিজেনের ডানা খালি, এই একটা অক্সিজেনের ডানা খালি, কারণ অক্সিজেনের যোজনী 2, তাহলে কয়টা অক্সিজেনের ডানা খালি হলো? কয়টা? 2টা। এই জন্য কার্বনেট মূলকের যোজনী হবে 2। এইবার আমরা দেখব সালফার। ধরো সালফারের যোজনী সর্বোচ্চ যোজনী কত একটু আগে বলেছিলাম, আমি লিখেও দিয়েছি 6। এই যে যৌগমূলকগুলো তৈরি করার সময় তার সর্বোচ্চ যোজনীটি আমরা বিবেচনায় আনি। তো দেখো সালফারের 6টা যোজনী আমরা দিই, হইলো 6টা ডানা, যতগুলা যোজনী অতগুলা ডানা। এইখানে একটা অক্সিজেন যুক্ত হলো, ওকে, অক্সিজেনের 2 যোজনী পূর্ণ হয়ে গেল। এইখানে একটা অক্সিজেন যুক্ত হলো, অক্সিজেনের 2 যোজনী পূর্ণ হয়ে গেল। এইখানে একটা অক্সিজেন যুক্ত হলো, এখানে যুক্ত হলো। এই অক্সিজেন আর এই অক্সিজেনের ডানা খালি হয়েছে, অর্থাৎ তার 2টা যোজনী, সে একটা বন্ধনীতে আবদ্ধ হয়েছে, বাকি একটা তার রয়ে গেছে। এই যে বাকি একটা রয়ে গেছে আর এই বাকি একটা রয়ে গেছে, মোট কয়টা রয়ে গেছে? কয়টি রয়ে গেল? 2টি রয়ে গেছে। এই জন্য সালফেট মূলকের যোজনী 2, এটা মাইনাস থেকে ইলেকট্রন দিতে পারে। এইভাবে আমরা যে কোনো মৌলের যোজনী বলতে পারবো, যোজনী সংখ্যা হিসাব করতে পারবো। এবার দেখো অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের কাহিনীটা কি? অ্যামোনিয়ামের 3টা হাইড্রোজেন ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এইটা একটা হাইড্রোজেন, তার কোনো ইলেকট্রন নাই, সে প্লাস।
সে এই বন্ধনযোগ ইলেকট্রন তার সাথে যুক্ত করছি, এই যে মুক্তযোগ, এই যে মুক্তযোগ একজন ইলেকট্রন আছে, কারণ নাইট্রোজেনের বহিঃস্তরের ইলেকট্রন কয়টা? 2 5। সে একটা দুইটা তিনটা দ্বারা যুক্ত হয়েছে, তো বাকি রইল কয়টা? দুইটা। এই দুইটা এই যে পাইছি, এই দুইটা ইলেকট্রন একে দিয়ে অ্যামোনিয়া কি করলো? এই আগের বন্ধনীর সাথে সেই এইবার অ্যামোনিয়া এক জোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি হলো, অর্থাৎ হাইড্রোজেনের প্লাস প্লাসই রয়ে গেছে। এই জন্য অ্যামোনিয়ামের যোজনী +1। একইভাবে তোমরা ফসফোনিয়ামের যোজনীও দেখবে। তো বন্ধুরা, আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম বলতো? আমরা শিক্ষণফল তিনটি নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম আলোচনা করেছি যোজনী ইলেকট্রন। আসলে যোজনী ইলেকট্রনটা কি আবার একটু মনে করো। হ্যাঁ, কোন মৌলের বহিঃস্থ স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যাকে বলা হয় তার যোজনী ইলেকট্রন। ভেরি গুড। তারপর আমাদের ছিল যেমন নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন কয়টি ছিল? হ্যাঁ, 5টি, কার্বনের 4টি, তারপর দেখো অক্সিজেনের 6টি, ক্লোরিনের বহিঃস্থ স্তরে কয়টা ইলেকট্রন? 7টি, ইত্যাদি। এইভাবে আমি কিছু কাজও দিয়েছিলাম। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছিলাম যোজনী কাকে বলে। আমি কয়েকটা পরিবর্তনশীল যোজনী দিয়েছিলাম। এই পরিবর্তনশীল যোজনীগুলো তোমাদের বাড়ির কাজ, তোমরা তোমার বই খুঁজে পাঠ্য বই থেকে পরিবর্তনশীল যোজনীর পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী মৌলের তালিকা তৈরি কর। হাইড্রোজেন কার্বনেটের যোজনী কেন 1 হয়ে গেল? আসলে কেন হইল? কার্বনেটের যোজনী 2। কার্বনেটের যোজনী ছিল কত? 2। এই 2 একটা হাইড্রোজেন ঢুকে গেছে, তাহলে একটা যোজনী দিছে। এই জন্য হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন সালফেটের যোজনী 1 হয়ে যায়। ছিল 2, সেখান থেকে কমে 1 হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আলোচনা আজকে এখানেই আমি শেষ করব। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম এবং আণবিক সংকেত ও গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য। এই দুটো শিক্ষণফল নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আবার আগামী ক্লাসে তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তো আল্লাহ হাফেজ।